হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমাদের যে আর.এস. আগরওয়ালের যে সিরিজটা চলছে ম্যাথের সিরিজ, সেই ম্যাথের সিরিজে আমরা তোমাদেরকে আজকে 100 বর্গমূল ও ঘনমূলের চ্যাপ্টারের 110 থেকে 125 পর্যন্ত সমস্ত প্রশ্নে তোমাদেরকে আজকে সলভ করাবো। সেই জন্য প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর প্রতিটি প্রশ্ন কিন্তু এই বই থেকে খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য, যারা স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেলের এক্সাম দেবে প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো আজকে আমরা ভিডিও প্রথম দেখে নিই প্রশ্ন। আজকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, আগের দিন আমি তোমাদেরকে 110 নম্বর প্রশ্ন যেটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম সেই প্রশ্নটাকে সলভ করাচ্ছি। আর আজকের ভিডিওতেও তোমাদেরকে আমরা একটা হোমওয়ার্ক দেবো, সেটা কিন্তু প্রত্যেকে নিচে কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করবে। আর প্রত্যেকের দিনই তোমরা চেষ্টা করবে, ঠিক করো ভুল করো, কিন্তু হোমওয়ার্ক যেটা দেবো সেটা কিন্তু প্রত্যেকে করার চেষ্টা করবে, ঠিক আছে? তো কী দেওয়া রয়েছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 21, 36 আর 66 দ্বারা বিভাজ্য? তাহলে আমাদের কি যখন তিনটে সংখ্যা বলা হয়েছে যে এই সংখ্যাটা কী হবে, 21 দ্বারাও বিভাজ্য হবে, 36 দ্বারাও, 66 দ্বারা, এর মানে কি? এর মানে হলো সংখ্যাটি হলো 21, 36 আর 66 এর যে লসাগু রয়েছে সেই লসাগু দ্বারাও বিভাজ্য হবে, তাই তো? এই তিনটে দ্বারা বিভাজ্য হওয়া মানে কি, যে কোনো সংখ্যা তিনটে দ্বারাই ধরো বিভাজ্য হচ্ছে, এর মানে হলো এর লসাগু দ্বারাও সংখ্যাটা আমাদের কি হবে, বিভাজ্য হবে, তাই তো? এর এলসিএম দ্বারাও আমাদের এটা বিভাজ্য হবে। তাহলে এর এলসিএম আমরা কি করে বের করব? এটা 36, 66 নয়, এটা 66, হ্যাঁ 36 নয়। তাহলে এর এলসিএম আমরা কি করে বের করতে পারি? এলসিএম বা লসাগু যেটা রয়েছে সেটা বের করার আমরা সূত্র জানি। ইজি ট্রিক শিখিয়েছিলাম, সবথেকে বড় সংখ্যাটা নিয়ে নাও। বড় সংখ্যাটা কত? 66 গুণ আমাদের কি, এবার দেখো 36-এর মধ্যে 6 অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, এখানে পড়ে থাকে কত আর এক্সট্রা 6, সেটা নিয়ে নিলাম। 21-এর মধ্যে থেকে আমরা 3 তো অলরেডি নিয়েই নিয়েছি এর মধ্যে, তাহলে পড়ে থাকে 7। তাহলে এইটা আমাদের হয়ে যাবে কি, এইটা হয়ে যাবে আমাদের লসাগু, ঠিক আছে? এটা গুণ করতেও পারো, গুণ না করলেও কোনো প্রবলেম নেই। এখন হলো দেখো, এটা আমরা নর্মাল নিয়ম বলছি, তারপরে ইজিলি কিভাবে করতে পারো সেই ট্রিকও আমি তোমাদেরকে এখানে এই প্রশ্নটা বলবো, ঠিক আছে? তো দেখো, এইটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? এলসিএমটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কি দেখো এলসিএম এটাকে যদি ভাঙি আমরা দেখতে পাচ্ছি 6 গুণ 11 গুণ 6 গুণ 7। তাহলে এটা যদি পূর্ণবর্গ হতে হতো তাহলে একে আর কি দিয়ে গুণ করতে হবে? দেখো তো, এটা যদি পূর্ণবর্গ হয় একে আরও যে সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে সেগুলো হলো কি, দেখো দুটোতেই একটা, এখানে একটা 6 আমরা নিয়ে নিয়েছি অলরেডি, এখানেও একটা 6 আমরা অলরেডি নিয়েছি তো। তার মানে কি, দুটোতে 6 আমাদের এই রয়েছে, এখন আমাদের কি করতে হবে? একটা 11 গুণ করতে হবে আর একটা আমাদের 7 গুণ করতে হবে, তাই তো? এটা আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে কি আমাদের কি হয়ে গেল, দেখো দুটো 7 হয়ে গেল, দুটো 11 হয়ে গেল, দুটো 6 হয়ে গেল, মানে সংখ্যাটা আমাদের কি দেখতে পাচ্ছি, আমাদের দেখতে পাচ্ছি যে সংখ্যা যেটা আসবে সেই সংখ্যাটা পূর্ণবর্গ, সেটা বুঝতে পারছি। দুটো দুটো করে এক একটা করে সব বের করে নিতে পারবো। তো এটা গুণ করলে আমাদের কত হয়ে যায়? এটা গুণ করলে আমাদের হচ্ছে 213444, অর্থাৎ প্রথমটা আমাদের অ্যান্সার চলে আসে। তোমরা গুণ করে নেবে, ঠিক আছে? এবার আমাদের প্রশ্ন হলো যে এটা এইভাবে তো করতে পারি আমরা গুণ করে, তাছাড়া কিভাবে করতে পারি ইজিলি? দেখো, অনেক সময় গুণ করতেই কি টাইমটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো কীভাবে করবে গুণ ছাড়া? দেখো, গুণ ছাড়া এই প্রশ্ন করাবার জন্য সবথেকে বড় নিয়ম হলো যে এই সংখ্যাটার মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, যে যখনই এটা দেখছি আমরা, এর মধ্যে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা রয়েছে সেটার এর মধ্যে 6 আছে, 11 আছে এবং 7 আছে, সমস্ত কিছুই আছে। অর্থাৎ 36 যদি বলি, 36-এর মধ্যে আমরা কি বলতে পারি, 9ও আছে আর 4ও আছে, তাই তো? 66-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি 11 আছে, 21-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 7 আছে। কেন আছে এগুলো, কেন দেখছি সেটা আমি এখন তোমাদেরকে আলোচনা করব। ডাইরেক্ট মানে আমরা বলতে পারবো যে যেই সংখ্যাটাই আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসুক না কেন, সেই সংখ্যাটা আমাদের কি হবে, সেই সংখ্যাটা আমাদের 9 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও যাবে, 11 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, সব সংখ্যা দিয়ে আমাদের ভাগ যাবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে তো এই ভাগ দিয়ে আমরা কি করব, তাই তো? আমরা টেস্ট করে দেখব, অপশান টেস্ট যেটাকে বলা হয় অপশান টেস্ট। তাহলে কি 9 দিয়ে যাওয়া মানে কি, আমরা দেখব যে সংখ্যাটা প্রথম একটা করে দেখি যে 9 দিয়ে যায় কিনা। 3 4 12, 12 আর 3 15 আর 3 18, 9 দিয়ে অবশ্যই যায়। তাহলে প্রথম সংখ্যাটাই আমরা ফার্স্ট চেক করি, তারপরে দ্বিতীয় তৃতীয় এইভাবে চেক করব, কারণ সবথেকে ছোটো এই সংখ্যাটাই দেখতে পাচ্ছি আমরা এখানে। এরপর দ্বিতীয় কি বলেছে, সংখ্যাটা 4 দিয়ে, মানে লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে। হ্যাঁ, দেখছি লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে অবশ্যই ভাগ যাচ্ছে এখানে, তাহলে এটা হতে পারে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি,
এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার মধ্যে কি রয়েছে 11 রয়েছে, তাহলে এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ যায় আমরা দেখি। দেখো 4 11 44, ঠিক আছে, 3 11 33, তাহলে +1 আর 11 2 22 -1 ইজ ইকুয়াল টু কী হয়ে গেলো 0 হয়ে গেলো, মানে এটা 11 দিয়ে আমাদের ভাগ যায়। দেখো 11 7 কীভাবে এগুলো ইজিলি তোমরা ভাগ করতে পারো সেই সব আমি নতুন ট্রিক শিখিয়েছিলাম, যারা দেখোনি দেখে নেবে। এরপর দেখবো সংখ্যাটা 7 দিয়ে যায় কিনা। দেখো 3 7 21, 4 7 28, 6 4 7 9 63, 7 2 14, অর্থাৎ 7 দিয়েও যায়। অর্থাৎ আমরা ফার্স্ট অপশান যেটা রয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি সবকটা সংখ্যা দিয়েই আমাদের ভাগ যাচ্ছে, সুতরাং এইটাই অপশান আমাদের ঠিক হবে। যদি না যেত আমরা কি করতাম, দ্বিতীয়টা তৃতীয়টা এইভাবে আমরা চেক করতাম, ঠিক আছে। দেখো এখন তোমাদের মনে হতে পারে চেক করতে আরও বেশি টাইম লাগছে, কিন্তু দেখো গুণ করার থেকেও অন্যান্য কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো ডাইরেক্ট চেক করেই আমরা অ্যান্সার করে ফেলতে পারবো, ঠিক আছে। তো চলো পরে প্রথম প্রশ্নের দিকে চলে যাই। আজকের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে আমাদের সেটা রয়েছে যে 111 নম্বর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 294 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 294 কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 294 দিয়ে গুণ করা গুণ করলে পূর্ণবর্গ হবে, তার মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি 294-এর সঙ্গে আর কোন সংখ্যাকে আমরা গুণ করব। দেখো এ এর সঙ্গে বি গুণ করা আর বি এর সঙ্গে এ গুণ করা একই ব্যাপার, তাহলে আমরা কোনো একটা সংখ্যার সঙ্গে 294 গুণ করি বা 294-এর সঙ্গে ওই সংখ্যাকে গুণ করি একই ব্যাপার। তাহলে আমাদের বলা হয়েছে 294-এর সঙ্গে কোন সংখ্যাকে গুণ করলে সংখ্যাটা আমাদের কী হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি করে করব, একটা এইটাই করতে পারো আমরা এইভাবে, তোমরা ভেঙে নিয়েও করতে পারো বা তোমরা করেও করতে পারো। দেখো ভেঙে নিয়ে করি আমরা, যদি ভেঙে নিয়ে করি আমাদের কি হয়ে যাবে, দেখো ভেঙে নিয়ে করলে 2 দিয়ে যখন করবে 2 1 2, 4 2 8, 7 2 14, এটা 3 দিয়ে, তাও 7 4 5 12, 3 দিয়ে যায়, 3 4 12, 3 9 27, অর্থাৎ এটা আমাদের 7 গুণ 7 হয়ে গেল। তাহলে যেই সংখ্যাটা গুণ করতে হবে কি করতে হবে, একটা 2 গুণ করতে হবে আর একটা 3 গুণ করতে হবে, অর্থাৎ টোটাল 6 গুণ করতে হবে, তাই তো। যদি এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে হয় তাহলে আমি দেখলাম 49 তো অলরেডি 7 গুণ 7 দুটো 7 তো আছে, এখন একটা 3 দরকার আর একটা 2 দরকার আরও এক্সট্রা, তাহলে 3 দুগুণী 6, তো অর্থাৎ যেই সংখ্যাটাতে গুণ করতে হবে সেই সংখ্যাটাকেই 3 দুগুণী 6, অর্থাৎ সি আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো যা 5808 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একই ধরনের প্রশ্ন, তাহলে কি করবে, 5808 বলা হয়েছে, এটাকে করে ফেলো 2 দিয়ে করলে 2 দুগুণী 9 দুগুণী 0 4, এটাও 2 দিয়ে করলে আমাদের কত হয়ে যায় দেখো তো, 2 1 2, 4 দুগুণী 8, 5 দুগুণী 10 2, এটাও যদি 2 দিয়ে করি 7 দুগুণী 14, 2 দুগুণী 4, 6 দুগুণী 12, আবার যদি 2 দিয়ে করি আমরা কত হয়ে যায় 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 3 দিয়ে করলে আমাদের 3 1 3, 1 2 1, 1 2 1 হয়ে গেল, তাই তো। তার মানে সংখ্যাটা এখন কত, 1 2 1কে আমরা 11 গুণ 11 লিখতে পারি তো, 11 গুণ 11 লিখতে পারি। তাহলে আমরা দেখলাম না যে যেটা পূর্ণবর্গ সংখ্যা রয়েছে সেটা কি, আমরা কি কি দেখতে পাচ্ছি যে দেখো দুটো 2 চারটে 2 রয়েছে, দুটো 11 রয়েছে, তাই তো। 4টে 2 2টো 11, 4টে 2 থেকে দুটো 2 বেরিয়ে যাবে, দুটো 11 থেকে একটা 2 বেরিয়ে যাবে, 11 বেরিয়ে যাবে, তাহলে একটা 3 পড়ে রয়েছে, মানে এক্সট্রা এখনও আমাদের কি আরও একটা 3 যদি এর সাথে গুণ করি, অর্থাৎ আমাদের কি করতে হবে, পুরো সংখ্যাটার মধ্যে একমাত্র 3 একা পড়ে রয়েছে, তাহলে আমরা যদি করি বর্গমূল করি তাহলে কী হয়ে যাবে, √3 বেরিয়ে যাবে। সুতরাং কি এর সঙ্গে আরও একটা 3 আমাদের গুণ করা দরকার, তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে কি দুটো 3 দিয়ে একটা 3 বের করতে পারবো, তাহলে সংখ্যাটা কী হয়ে যাবে, 3 হয়ে যাবে আমাদের, ঠিক আছে। পরের প্রশ্ন চলো। বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একই ধরনের প্রশ্ন দেখো 1470, একে আমরা যদি করি 2 দিয়ে 7 দুগুণী 14, 3 দুগুণী 6 5, এটা যদি 5 দিয়ে করি আমাদের কত হয়ে যায়, 5 1 5, 2 3, 4 5 20, 5 7 35, এটা কী হয়ে গেল 147, তাহলে 3 দিয়ে করলে 3 4 12, 3 9 27, এটা 7 গুণ 7। তার মানে আমরা কি বলতে পারি যে কোন সংখ্যা দিয়ে আমাদের এইটাকে ভাগ করতে হবে। দেখো তো আমরা পুরো সংখ্যাটার দিকে যদি দেখি তাহলে দেখি দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে যাচ্ছে, মানে এটা পূর্ণবর্গ, এইটুকু 49 পর্যন্ত পূর্ণবর্গ, কিন্তু এই 2 5 আর 3 এটা একটা একটা করে রয়েছে, মানে এই 3টাকে আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ কি করতে হবে, যখন যদি বলো তো কত গুণ করতে হবে তাহলেও আমাদের হতো 5 দুগুণী 10 আর 3 30, 30 গুণ করলেও এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যদি বলে কত ভাগ করা হবে, মানে কি এইটুকু আমাদের এক্সট্রা যেটা রয়েছে এক্সট্রাটাকে বাদ দিতে হবে, তাহলে এই আমাদের 5 দুগুণী 10, 3 10কে 30 আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার যদি 30 গুণও করি তাহলেও পূর্ণবর্গ সংখ্যা হবে, শুধু সংখ্যাটা বড় আর ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে,
যেহেতু 2 5 আর 3 একা একা পড়ে রয়েছে, 5 দুগুণে 10 আর 3 3 10কে 30, এই 30 সংখ্যাটা এখানে এর সঙ্গে কী করতে হবে, ভাগ করতে হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে। আর ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যুক্ত না হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যুক্ত হয়ে নাও। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপে তোমরা যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপে আমরা তোমাদেরকে পিডিএফ এবং সমস্ত লিঙ্ক প্রোভাইড করে থাকি, সেখানে অবশ্যই যুক্ত হয়ে নাও, আর সমস্ত আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। এরপর রয়েছে 114 নম্বর প্রশ্ন, 549162 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি করে করবে, দেখো সংখ্যাটা দেওয়া রয়েছে কি 549162। এর কি করব, আমাদের বর্গমূলের যে নর্মাল নিয়ম, সেই নর্মাল নিয়মে আমরা করব এটাকে। নর্মাল নিয়ম কি আছে, এই পাশ থেকে দুটো দুটো করে আমরা কি করব, সবসময় দাগ দিয়ে দেবো। তাহলে আমাদের কত চলে আসে দেখো তো, আমরা যদি করি 54 মানে 7 7 49, কাছাকাছি সংখ্যা কী হয়ে যাবে, 7 7 49, তাহলে পড়ে থাকে কত 5, দুটো সংখ্যা একসাথে পড়ে 91। এইটা কী হলো, 7 দুগুণে 14, 14 যদি এখন আমরা করি তাহলে দেখো 3 বারে দিলে 3 14 42, 420 হচ্ছে, 4 বারে 4 14 56, অর্থাৎ 4 4 4 16, অর্থাৎ 4 বার আমাদের যায়। তাহলে 4 বার গেলে আমাদের কত হয়ে যায় দেখো তো, 4 4 16 6 হাতে 1, 4 4 16 1 17 7 হাতে 1, 4 1 4 1 5, তাই তো। তাহলে 6 আছে 5 হলে 1562 এটা রয়েছে। তাহলে 74-এর ডবল কত হয়ে যাবে আমাদের 148। এর সঙ্গে সবথেকে বেশি কতবার যায় দেখো, একবারই যায়, 1 1 গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে 1481। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে 1, 6 আছে 8 হলে 2, সরি 8 আছে 16 হবে, 8 আছে 16 হবে কত হলে 8 হলে হাতে 1, অর্থাৎ 81। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই পূর্ণবর্গ সংখ্যা যেটা রয়েছে এর মধ্যে এক্সট্রা যেটা পড়ে রয়েছে সেটা হলো এই 81। একে তো আর পূর্ণবর্গ আর কিছু করতে পারছি না আমরা। এরপর কোনো সংখ্যা দেখো এখানে 741, তার থেকে ডবল করে নিয়ে কোনো সংখ্যাতে ভাগ করতে পারবো না, অর্থাৎ এক্সট্রা আমাদের এই 81 পড়ে রয়েছে। অর্থাৎ এই 81কে যদি এই টোটাল সংখ্যা দিয়ে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, টোটাল সংখ্যাটা দিয়ে এই যে 549162 এই দিয়ে যদি বাদ দিয়ে দিই, তাহলে সংখ্যাটা একটা হবে কি পূর্ণবর্গ। ঠিক আছে, বুঝতে পেরেছো কি করলাম আমরা, ওই 81টা আমাদের কি দেখলাম ভাগশেষে এক্সট্রা পড়ে রয়েছে শেষে। ঠিক আছে, সেই জন্য এইটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে বিয়োগ করতে হবে। চলো পরের প্রশ্ন। একই ধরনের বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 0.0000326 থেকে বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 0.00326। এবার দেখো 1 2 3 4 5 6, 6টা থেকে 3টে আমরা যখনই দশমিক করব 3টে ঘর বা সাইডে দশমিক হবে, এটা বুঝতে পেরেছি। কিন্তু 326 এখন যদি আমরা দেখলাম যে হ্যাঁ নিচে আমাদের কি আছে 1 1 2 3 4 5 6, 6টা থেকে 3টে আমাদের নিচে চলে আসবে, এটুকু বুঝতে পেরেছি, তাই তো। মনে মনেও করতে মুখোমুখিও করতে পারবে প্রশ্নটা। এখন কি বলা হয়েছে, এখন বলা হয়েছে কত বিয়োগ করতে হবে, 326 কি আমাদের পূর্ণবর্গ? অবশ্যই না, কারণ কি 324 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা হলো 324। তাহলে 326 থেকে যদি আমরা 26 থেকে 324কে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত পড়ে থাকে 2। কিন্তু অ্যান্সার কি আমাদের 2 হবে না, কারণ কি আমাদের সংখ্যাটা কত আছে দেখো, সংখ্যাটা আছে 0.000326। তাহলে কত বিয়োগ করতে হবে এর এখান থেকে 0.000002 এই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে, তাই তো। তাহলেই তো আমাদের সংখ্যাটা এসে দাঁড়াবে 0.000324। ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে, প্রথম যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। মনে রাখবে অনেক সময় কিন্তু অপশানে 2 দেওয়া থাকবে, অনেকে এই দেখলে পরে দশমিকের কথা ভুলে গেলে যে দশমিক ছিল এখানে, সেটা ভুললে হবে না। আমাদের যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার সঙ্গে কী করতে হবে, 0.000002 এটাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখন বলা হয়েছে 77-এর সঙ্গে পরের 116 নম্বর যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একই ধরনের প্রশ্ন, 77-এর এটাকে কি করব, দুটো দুটো করে সংখ্যা নিয়ে নাও, দুটো দুটো যদি নিয়ে নিই 8 8 64, 8 বার যায় 64, তাহলে 9 9 কত 81 হয়ে যায়, তাহলে বেশি হয়ে যায় 64 3, আর এটা হলো 6 1, এটা 1300, 8 দুগুণি 16, 16 দিয়ে আমরা কতবার দিতে পারি দেখো তো, 16 দিয়ে যদি কাছাকাছি করি আমরা দেখতে পাচ্ছি 5 বার 6 বার,
5 লং 80, 800, 6 বার 7 বার, 7 বার দিয়ে 1300, তাই তো? 1300-এর কাছাকাছি কী হতে পারে? 7 বার আমাদের যেতে পারে, তাই তো? 7 বার যাই তো, দেখো তো 7 বার যদি দিই, বলছে কোনটা যোগ করলে, তাহলে 7 বার দিলে আমাদের কত হয়ে যাবে? 7 7 49, 9 হাতে 4, আর 7 6 7 42, 4 46, 6 হাতে 4, 7 7 4 11, 1169, তাই তো? তাহলে এটা দিয়ে এটা বিয়োগ করলে আমাদের কত হয়ে যায় দেখো তো? বিয়োগ করলে আমাদের হয়ে যায় কত? 1300 থেকে বিয়োগ করব আমরা, তাই তো? 1300 থেকে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে? 131। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না, সেটা তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরও কত আমাদের যোগ করতে হবে। আমরা বলতে পারি 131 বিয়োগ করলে আমাদের সংখ্যাটা কত আসবে? পূর্ণবর্গ সংখ্যা আসবে। এখন যদি বলা হয় কত যোগ করলে, যখন বলা হয়েছে কত যোগ করলে, তাহলে আমরা কি করব? যখন যোগ করার কথা বলবে না, তখন আরেকটা জিনিস মনে রাখবে, যে আমরা যখনই যোগ করার কথা বলা হয়েছে, এখানে কি যদি বলা হতো বিয়োগ করলে, তাহলে আমরা বলতে পারতাম 131 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। যখন যোগ করা বলা হয়েছে, তখন আমরা কি করব? 1300 অবধি রয়েছে তো আমাদের, একটা ঘর এক্সট্রা নিয়ে নেব। দুটোভাবে করতে পারো, এক করতে পারো কি, একটা ঘর এক্সট্রা নিয়ে নাও, অর্থাৎ 8 বার নিয়ে নাও। যদি 8 বার নিয়ে নিই, আমাদের 168 গুণ 8, তাহলে আমাদের কত হয়ে যায়? এটা 1344 হয়ে যায়। তাহলে এইখান থেকে কি এক্সট্রা আমাদের -44, অর্থাৎ আমরা বলতে পারি এই 44 যোগ করলে সংখ্যাটি কী হবে? একটা পূর্ণবর্গ। মাইনাসে যেহেতু এসছে, মানে এই 44কে আমাদের কি +44 যদি করি, তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যদি 131-এর ক্ষেত্রে দেখতে যাও, তাহলে কি করতে হবে? 131-এর ক্ষেত্রে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে 131 ওইটার সঙ্গে কী করতে হবে? বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? যখন পজিটিভ আসছে ভাগফল, এখানে নেগেটিভ এসছে, মানে কি? মানে হলো আমরা বলতে পারি এর সঙ্গে আরও এই 44 -44 রয়েছে, আরও +44 যদি করে দিই, 44 40 কেটে গিয়ে 0 হয়ে যাবে, তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যখন পজিটিভ 131 এসেছিলো, মানে কি ওই 131কে বাদ দিতে হবে, -131 করতে হবে, ঠিক আছে? 131। আর ফ্রেন্ডস 117 নম্বর প্রশ্নটা রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 680621-এর সাথে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাকে আজকে তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, নিচে প্রত্যেকে কমেন্টে কিন্তু অ্যান্সার জানাবে। আর ফ্রেন্ডস প্রত্যেকে ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দাও। আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে একটা টার্গেট রাখছি যে 500 লাইকস তোমরা কমপ্লিট করবে। প্রতিদিন ভিডিওতে আমরা তোমাদেরকে একটা টার্গেট রাখি, টার্গেটটা অবশ্যই কমপ্লিট করবে। আজকের ভিডিওতে টার্গেট কিন্তু 500 লাইক। ভিডিওটাকে লাইক এবং শেয়ার প্রত্যেকে করে দাও। এরপর কি রয়েছে 118 নম্বর প্রশ্ন, যেটা রয়েছে যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত। দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি আমরা? 4টে 9, তাই তো? এখন এর যদি বলা হয় এর বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত, কি করব? এই সেই নর্মাল নিয়মে আমরা যেরকম বর্গমূল করি, সেইভাবে আমরা এটাকে করে নিতে পারি তো? সেইভাবে আমরা এটাকে করে নিতে। তাহলে আমরা চলো দেখে নিই কী করে করব আমরা এটাকে। 99 রয়েছে, কাছাকাছি সংখ্যা কি রয়েছে? 10 10কে 100 তো হয় না, 9 9 81, 81 দিয়ে এটা করলে কত হয়ে যায়? 8 1, দুটো 9 নেমে গেল, 9-এর ডবল কত হয়ে গেল? 18, 18 দিয়ে এবার কবার যায় দেখো তো? 18 দিয়ে আমরা 10 বার তো সম্ভব না, 18 দিয়ে 9 বার যদি করি আমরা, তাহলে আমাদের কত হয়ে যায়? 18 গুণ 9 বার যদি 9 বার, আর 9 বার যদি করি, তাহলে 189 গুণ 9, তো 9 9 81 1 হাতে 8, আর 9 9 72 0 17, অর্থাৎ 1701 এইটা হয়ে যায়। অর্থাৎ কি বলতে পারি যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 1 আছে, এইটা দিয়ে 8 হলো, 0 আছে 9, 7 আছে 1 হলে, অর্থাৎ এই টোটাল যেই সংখ্যাটা আমাদের এখানে রয়েছে 9999, এখান থেকে যদি 198কে বাদ দিয়ে দিই, তাহলে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই কি আমাদের পূর্ণবর্গ হবে, বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? অর্থাৎ 9999 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই জন্য আমরা এটাকে বর্গমূল করলাম, বর্গমূল করে দেখলাম যে 198 এক্সট্রা রয়েছে, তাহলে 198কে বাদ দিয়ে দাও, অর্থাৎ 9999 থেকে যদি 198কে বাদ দিই, তাহলে কত আসে? 1089, অর্থাৎ 9801। এই যেই সংখ্যাটা রয়েছে 9801, অর্থাৎ বি নম্বর, এটাই আমাদের অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? কী করলাম? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে কি হয়েছে? অন্যগুলো যেমন সংখ্যা বলে দিয়ে বলা হয় কত যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, আর এইটাই তোমাদেরকে না বলে দিয়েছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত। তো আমরা 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 4টে 9 নিয়েছি,
নিয়ে এটাকে কী বর্গমূল করে দেখলাম 198 এক্সট্রা পড়ে রয়েছে, তাহলে 198কে এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাতে বাদ দিয়ে দিলাম, যে সংখ্যাটা বেরোলো ওইটাই হলো সবথেকে বড় সংখ্যা, যাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এইটা কি রয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যদি বের করতে হয় কীভাবে করবো, একইভাবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1 আর 3টে 0, তাই তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এটাও কি করতে হবে, নর্মাল নিয়ম যেরকম দুটো দুটো করে করো, 3 তিরিক্ষা কত হয়ে যাবে 9, 1 0 0, 3-এর ডবল কত হয়ে যাবে 6, 6 একবারেই যায়, 6 একে 61 হয়ে গেল, কারণ দুইবারে তো 100 পার হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, 1 আছে আমাদের 9 হলে 2 7 আছে আমাদের কত হবে, 7 আছে 3 হলে, অর্থাৎ 39 আমাদের এক্সট্রা রয়েছে। তাহলে আমি কি বলতে পারি, টোটাল সংখ্যাটা আমাদের কত, টোটাল সংখ্যাটা হলো আমাদের 1000। এইখান থেকে কী করতে হবে, 39কে বাদ দিলে যেই সংখ্যাটা আসে সেই সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হওয়া উচিত। কিন্তু একটা জিনিস দেখো, যদি আমি বলি এটা থেকে বিয়োগ করি, একটা জিনিস দেখবে, বিয়োগ করলে সংখ্যাটা আমাদের কত চলে আসবে, 961। এবার 961 কি কখনো ওই 4 অঙ্কের সংখ্যা থাকলো না। সুতরাং আমাদের কি করতে হবে, সুতরাং এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, যেটা হলো যে এই যেটা রয়েছে এই সংখ্যাটা, এর সঙ্গে কিছু যোগ করতে হবে, তারপরে আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি কত যোগ করব এর সঙ্গে, 39 অলরেডি আমাদের রয়েছে, তাই তো 39 অলরেডি রয়েছে, তাহলে আমাদের আর কত যোগ করতে হবে, যার জন্য এটা আমাদের পূর্ণ সংখ্যা হবে। তাহলে দেখো একটা জিনিস এইভাবে করতে পারো, এই 961 কি 31-এর স্কোয়ার, তার পরবর্তী সংখ্যা কত 32-এর স্কোয়ার, অর্থাৎ আমাদের 1024, এটা অ্যান্সার হয়ে যাবে। আর না হলে কি করতে পারো, এখানে যখন আমরা নিয়েছিলাম সংখ্যাটা, তখন একবার না নিয়ে আমরা এটাকে দুবার যদি নিতাম, তাহলে কত হতো, 62 দুগুণী 124, তাই তো। অর্থাৎ এখানে আমাদের কত আসতো, দেখো তো এখানে -24 আসতো। অর্থাৎ এই যে 24টা যেটা রয়েছে, এই 24টাও যদি 1000-এর সঙ্গে যে অ্যাড করে দিই, অর্থাৎ 1024 যেই সংখ্যাটা চলে আসে, সেই সংখ্যাটাই হলো আমাদের 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পেরেছ। যদি বিয়োগ করে দিই তাহলে 3 অঙ্কের চলে আসছে, সুতরাং আমরা দেখতে হবে না 4 অঙ্কেরই রাখতে হবে। তাহলে 1000-এর থেকে বড় কোন সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা দেখি। 1000-এর পরবর্তী দেখলাম এই 24 আমাদের কম হয়ে যাচ্ছে, যখনই আমরা দেখছি 1000 পার করে যাচ্ছি, পূর্ণবর্গ করতে গেলে এই 24 কম হয়ে যাচ্ছে। সুতরাং কি করব, এই 1000-এর সঙ্গে আমরা 24কে যোগ করে দেবো, অর্থাৎ সংখ্যাটা এসে যাবে 1024। এইভাবে করতে পারো, না হলে 961 31 স্কোয়ার, তার পরবর্তীটাই কি 32 স্কোয়ার, 1000 পার করে যাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার হবে। দুটোইভাবেই তোমরা এটাকে করতে পারো। তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, 18টি পরপর স্বাভাবিক সংখ্যার সমষ্টি, কী দেওয়া রয়েছে, পরপর স্বাভাবিক সংখ্যার সমষ্টি একটি পূর্ণবর্গ সংখ্যা, সংখ্যাগুলির সম্ভাব্য ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি। কি বলতে চাইছে, 18টি পরপর সংখ্যা রয়েছে স্বাভাবিক সংখ্যা, তার সমষ্টি যখন করব অর্থাৎ যোগ করব, সেটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সংখ্যাটির সবচেয়ে ছোট সংখ্যাটি কত, আমি ধরে নিলাম ফার্স্ট সংখ্যা যদি আমাদের এক্স হয়, পরের সংখ্যাটা কত হবে x+1, তারপরের সংখ্যাটা কত হবে x+2, এভাবে কন্টিনিউ হতে থাকবে। কততম সংখ্যা 18 নম্বর, তাহলে x+17 পর্যন্ত লাস্ট সংখ্যা হবে, যেহেতু প্রথম সংখ্যাকে x ধরেছি। তাহলে এইগুলো যদি যোগ করি তাহলে আমাদের যোগফল কত চলে আসে, দেখো 18টা x রয়েছে, মানে 18x প্লাস কী হবে 1 থেকে 17 পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 17 পর্যন্ত, তাহলে এটা কত আসে 18x প্লাস 1 থেকে 17 অবধি যোগ করলে কত হয়েছে 17 গুণ 18/2, অর্থাৎ 9, 7 নং, তাহলে সংখ্যাটা এসে দাঁড়ালো 18x প্লাস 7 নং 63 3 আর 7 9 9 7 নং 3 6 9 153। অর্থাৎ সংখ্যাটা কী হবে, এই যে ইকুয়েশানটা আমাদের বেরিয়েছে, এই ইকুয়েশানে আমরা মান বসালেই আমাদের সংখ্যাটা পেয়ে যাব, যেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। এখন যে আমি কি করব, আমাদের এখানে দেখো যদি এক্সের মান আমি 1 বসাই, এক্স মানে কি 1 2 3 4 এইগুলো এক্সের ভ্যালু, তাই তো, যে কোনো একটা 1 বসালে সংখ্যাটা কত এসে দাঁড়ায় 18 আর 153, অর্থাৎ কত হয়ে যায় 171। এটা কি পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা হবে না। তাহলে 2 বসাও, 2 বসালে 18 দুগুণী 36, 36 আর 153 কত হয়ে যায় 189, তাই তো 189। এটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটাও হবে না। 3 নম্বর দেখো 3 18 54 যদি আমরা করি তাহলে আমাদের কত চলে আসে, 54 করলে আমাদের দেখো তো 54, তাই তো, আরও 18 এক্সট্রা, অর্থাৎ 54, অর্থাৎ যদি এর ভ্যালু 3 বসাই 3 18 54, অর্থাৎ কী হয়ে যায় 207। এটাও কি পূর্ণবর্গ সংখ্যা না,
তাহলে 4 বসাও, 4 বসালে আমাদের কত, 4 8 72 যোগ 153 অর্থাৎ 225। এটা পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? তাহলে এটা কি আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সংখ্যাটি কোনটি হয়ে যাবে, সংখ্যার ক্ষুদ্রতম সমষ্টিটা কত হয়ে যাবে, 4 বসালে, অর্থাৎ সব থেকে ছোট যে সংখ্যাটা অর্থাৎ 4 যা বসালে সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসছে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে আমাদের 225। এটা হলো ক্ষুদ্রতম সমষ্টি, সংখ্যাগুলির ক্ষুদ্রতম সমষ্টি কি 225। অর্থাৎ ফার্স্ট সংখ্যাটা আমাদের কত হবে 4, তারপরটা 5, তারপরটা 6, এইভাবে কন্টিনিউ হয়ে আমাদের 21 পর্যন্ত এই কয়টা সংখ্যার সমষ্টি আমাদের কি একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন চলে যাই ফ্রেন্ড। তো পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, 121 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা আমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। 121 নম্বর প্রশ্নে কী দেওয়া হয়েছে, √2 প্লাস √3, সরি √2 প্লাস √3 ইন্টু কী দেওয়া রয়েছে, হোল √2 প্লাস √2 প্লাস √3, এভাবে কন্টিনিউ করে করে আমাদের এসছে। এখন বলা হয়েছে এটা যদি আমরা সমষ্টি করি তাহলে কি হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো দেখো একটা জিনিস যদি দেখি, আমরা এই পরেরটুকু এইটুকু যদি বাদ দিই ফার্স্ট কেসে, আমরা দেখো এইটা আর এই তার আগেরটা, এই দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভিতরের যেই সংখ্যাটা রয়েছে 2 প্লাস 2 প্লাস √2 প্লাস √3, আর এইখানেও দেখো 2 প্লাস √2 প্লাস √3 সেম রয়েছে। তাহলে আমরা যদি এই প্রথম দুইকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমাদের কী হয়ে যায়, এটা হলো এ প্লাস বি আর এটা এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করলে, তাই তো? তাহলে সংখ্যাটা এসে দাঁড়ায় কি, এই দুটোকে যখন নিয়ে কাজ করছি, এইটাকে আর এইটাকে নিয়ে আমরা যখন কাজ করছি তখন সংখ্যাটা এসে দাঁড়ায় দেখো কত, 2 স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মানে 2 স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস বি স্কোয়ার মানে কি এই সম্পূর্ণটার স্কোয়ার, সম্পূর্ণটা যদি স্কোয়ার করি তাহলে আমাদের কী হবে, ফার্স্ট যেই এই রুটটা রয়েছে এই রুটটার তুলে উঠে যাবে, অর্থাৎ সংখ্যাটা এসে দাঁড়াবে কত, 2 প্লাস √2 প্লাস √3, এটা এসে দাঁড়ালো, তাই তো? এখন যদি আমরা এই মাইনাসটা দিয়ে গুণ করে দিই, মাইনাসটা দিয়ে গুণ করে দিলে কী হয়ে যাবে, ভিতরেরটা যদি এই ব্র্যাকেট তুলে দিই, দেখো তো ব্র্যাকেট তুললে এই মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, এইটাও আমাদের কী হয়ে যাবে, এইটাও আমাদের মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা এসে দাঁড়াবে কি, সংখ্যাটা এসে দাঁড়াবে 2 মাইনাস √2 প্লাস √3, এটা এলো। এখন দেখো এই যেটা এলো সেটাকে যদি আবার আমরা সেম ওইভাবেই কন্টিনিউ করি তাহলে আমরা কি বলতে পারবো, এই আবার যদি এই 2টাকে আমরা এ ধরি আর এইটাকে যদি বি ধরি 2 প্লাস √3কে, তাহলে এইখানেও আমরা দেখো এ পাচ্ছি এইখানে, আর এইটা পাচ্ছি কি বি, তাহলে এই ক্ষেত্রেও সেম আমাদের একই হবে। ঠিক আছে, এইটুকু তো কাজ আমাদের অলরেডি হয়ে গেছে, এখন পরে যেটুকু রয়েছে সেটুকুর কাজ করছি। তাহলে আবার এইটা কি স্কোয়ার বি স্কোয়ার, আর অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার করলে আমাদের কী হয়ে যাবে, √4 মাইনাস কী হয়ে যাবে, মাইনাস অফ 2, এটার স্কোয়ার হচ্ছে, এটার স্কোয়ার করলে 2 প্লাস √3 হয়ে যাবে, 2 প্লাস √3, আর এটাকে যখন করব আমাদের কত চলে আসবে, 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 মাইনাস √3, এটা চলে এলো, এটা রুটের মধ্যে 2 মাইনাস √3 হয়ে গেল। এখন আমাদের কি রয়েছে, আমাদের এখানে রয়েছে কি দেখো, এই পর্যন্ত আমাদের করে আমাদের কমপ্লিট কি আসলো, 2 মাইনাস √3 রুটের মধ্যে, আর এইখানে রয়েছে 2 প্লাস √3। তো এই দুটোকে যদি আবার গুণ করে দিই আমাদের কত হয়ে যাবে, একই রকম নিয়ম, 2 স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস √3 স্কোয়ার অর্থাৎ 3 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, 1, তাই তো? রুটের মধ্যে 1 ইজ ইকুয়াল টু 1ই অ্যান্সার হবে, তাহলে এ আমাদের অ্যান্সার হয়ে গেলো। ঠিক আছে, অর্থাৎ আমরা কি করব, ডান দিক দিয়ে পরপর করতে করতে আসলেই কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, 122 নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে আমাদের, যে √5 বলা রয়েছে, √5 এর মান দেওয়া রয়েছে 2.2361 আর √3 ভ্যালু দেওয়া রয়েছে 1.7321। এখন বলা হয়েছে 1 বাই √5 মাইনাস √3 ভ্যালু কত। তাহলে আমরা যখন বলা হয়েছে 1 মাইনাস বাই √5 মাইনাস √3, তো আমাদের কী করতে হবে, ফার্স্ট কাজই হলো করণীয়নিয়েশন করার, নিচে কি করব, √5 প্লাস √3 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। শুধু তো নিচে করলে হবে না, তাহলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাহলে উপরেও করে দিই, √5 প্লাস √3 হলো। এটা যদি আমরা করি তাহলে উপরে কত চলে আসে, √5 প্লাস √3, আর নিচে আসে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 5 মাইনাস 3, এটা চলে আসে।
তাহলে √5 + √3 এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কত হয়, √5 এর ভ্যালু কত আছে 2.2361, আর √3 এর ভ্যালু কত হবে 1.7321, বাই নিচে কত রয়েছে 2। তাহলে দুটো যদি যোগ করো কত হয়ে যায় দেখো তো, 1 আর 1 2, 6 আর 2 8, 3 আর 3 6, 7 আর 2 9, 2 আর 1 3, অর্থাৎ 3/2। অর্থাৎ সংখ্যাটা এসে কী দাঁড়াবে, এটাকে যদি আমরা করি তাহলে আমাদের এসে দাঁড়াবে 2 1 2, 9 2 18, দশমিক কি 9 2 18, 3 2 9 2 18, 1 6, 8 2 16, 4 2, 1.9842 এটা অ্যান্সার হবে, অর্থাৎ বি আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 1.9842 বা 1.984 এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? কি করবে, যখনই নিচে কোনো সংখ্যা আমাদের রুট দেওয়া থাকবে সেটাকে আমরা করোনিয়েশন করে উপরে নিয়ে যাব। ঠিক আছে, সবসময় এটা মনে রাখবে। তো চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো। এই ধরনের এই প্রশ্নটা কিভাবে তোমরা করবে সেটা আমি তোমাদেরকে ইজি ট্রিক আজকে বলছি। আর যদি কারোর জানার ইচ্ছা হয় যে কিভাবে এই ধরনের অঙ্কগুলো জেনারেলি করতে হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা তোমাদেরকে একদম ডিটেলসে ভেঙে ভেঙে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো। ঠিক আছে, দুটো প্রশ্ন আমি পরপর করাচ্ছি, এই দুটো প্রশ্নেরই কিন্তু আমি ট্রিকের মাধ্যমে ডাইরেক্ট বলছি। আর যদি জানার তোমাদের আরও ইচ্ছে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে যে কিভাবে সম্পূর্ণ সলভ করতে হয়। ঠিক আছে, তো দেখো এই প্রশ্ন কী দেওয়া রয়েছে, √9 - √8, √8 - √7, 1 বাই রয়েছে, তারপরে মাইনাস কি 1/√8 - √7, প্লাস 1/√7 - √6, মাইনাস 1/√6 - √5, প্লাস 1/√5 - √4, নিচে আন্ডারে রয়েছে, তাই তো। যখনই এই ধরনের প্রশ্ন দেবে দেখো এইখানে কি রয়েছে, নিচে সব মাইনাস রয়েছে, সবগুলো কি রয়েছে মাইনাস রয়েছে, আর সব থেকে বড়ো থেকে ছোটো হিসেবে আমাদের কন্টিনিউ হয়েছে। যখন সবগুলো মাইনাস থাকছে আর একটা এক করে দেখো, একটা মাইনাস পরেরটা প্লাস, তারপরটা মাইনাস তারপরটা প্লাস, এই ক্ষেত্রে যখন আসবে তখন একটা জিনিস মনে রাখবে সবসময়, যখন অ্যান্সার আমাদের বের করতে হবে তখন আমাদের অ্যান্সার কী আসবে, লাস্ট সংখ্যা √4 মাইনাস প্রথম সংখ্যা √3, সরি মাইনাস নয় প্লাস প্রথম সংখ্যা √9, এইটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যখন একটা সবগুলো নিচে মাইনাস আর উপরে হলো একটা মাইনাস একটা প্লাস, এইভাবে কন্টিনিউ হয়েছে, সেই ক্ষেত্রে মনে রাখবে লাস্ট সংখ্যা কি রয়েছে √4 যেটা রয়েছে সেটা, প্লাস হলো প্রথম সংখ্যা যেটা রয়েছে নিচে সেটা কি √9, সেই দুটোই আমাদের অ্যান্সার। তা √4 = কত হবে 2, আর √9 = 3, অর্থাৎ অ্যান্সার আমাদের 5 হয়ে যাবে। বুঝতে পারলে? ডাইরেক্ট এটা হলো ট্রিকের মাধ্যমে। আর কারোর যদি ডিটেলসে জানার ইচ্ছা হয় আমাদের কমেন্টে জানাবে, আমরা একটা ভিডিও বানিয়ে দেবো পুরো এই করণী রিলেটেড, তোমাদের প্রশ্ন সলভ হয়ে যাবে প্রবলেমগুলো। ঠিক আছে, পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, এই প্রশ্ন এর আগেও আমি তোমাদেরকে করিয়েছিলাম। কি করবে, এই ধরনের 1/√2 √1 প্লাস √2 প্লাস 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4 প্লাস 1/√4 প্লাস √5, এবার কন্টিনিউ করে যখন 1/√120 প্লাস 121, এরকম আরও কন্টিনিউ হতে পারে। ঠিক আছে, তাহলে এর মান কী হবে, এর ক্ষেত্রেও লাস্ট মানটা কী হবে, লাস্ট যখন দেখো সবকটা প্লাস রয়েছে, নিচেও প্লাস উপরে প্লাস, তখন মনে রাখবে লাস্ট সংখ্যা অর্থাৎ √121, মাঝে শুধু মাইনাস চিহ্ন হবে, কি হবে প্রথম সংখ্যা যেটা রয়েছে √1, এটা আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ √121 কত হয়ে যাবে 11, মাইনাস √11 অ্যান্সার আসবে আমাদের কত 10, অর্থাৎ বি। ঠিক আছে, এইটা হলো, এইটা কি আমাদের ট্রিকের মাধ্যমে তোমাদেরকে আমি সলভ করালাম। আর এই লাস্ট দুটো প্রত্যেকটা আমরা কিন্তু ট্রিকের মাধ্যমে সলভ করিয়েছি, সেজন্য প্রত্যেকে এই ধরনের প্রশ্ন যেগুলোই রয়েছে সেগুলো এই ট্রিকের মাধ্যমেই করার চেষ্টা করবে। আর যাদের জানতে চাও যে কীভাবে সলভ করতে হয় নিয়ম, সেই নিয়ম আমরা যদি চাও তবুও কীভাবে এই সূত্রটা এলো সেটা আমি তোমাদেরকে পরে করে দেবো, ভিডিওর নিচে কমেন্টে শুধু জানাবে তোমরা। এরপর কি রয়েছে √125, যে 1 - 1/1 প্লাস √3 প্লাস 1/1 মাইনাস √3, এটা আমরা কীভাবে করব। তো কি করে করব, নর্মাল নিয়ম যা সেটাই করে দাও। নর্মাল নিয়ম অনুযায়ী যদি আমরা করি, এইটাকে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 মাইনাসটাকে কমন নিয়ে নাও। ঠিক আছে, কমন নিয়ে কেন করছি সেটা আমি বলছি, 1/1 প্লাস √3, আর মাইনাস কমন নিয়েছি যে প্লাসটা মাইনাস হয়ে যাবে 1 মাইনাস √3, এটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে কত চলে আসলো, না নিলেও করতে পারো, না নিয়েও করতে পারো, আমি তোমাদের জাস্ট করে দেখালাম কমন নিয়ে। তাহলে নিচে কী হয়ে যাবে 1 প্লাস √3 ইন্টু 1 মাইনাস √3, তাই তো, এইটা হয়ে যায় 1 প্লাস √3 ইন্টু হলো 1 মাইনাস √3, এটা লসাগু হয়ে যায় আমাদের। আর এটা যদি লসাগু হয়ে যায় তাহলে 1 প্লাস √3 দিয়ে যখন ভাগ করবে তখন কী পড়ে থাকবে 1 মাইনাস √3,
মাইনাস রয়েছে, মাইনাস অফ কী রয়েছে, 1 মাইনাস রুট থ্রিতে করলে 1 প্লাস রুট থ্রি, অর্থাৎ -1 মাইনাস রুট থ্রি, বুঝলে। 1 প্লাস রুট থ্রির সঙ্গে কি মাইনাস গুণ করলে কী হয়ে যাবে, দুটোই মাইনাস চলে আসবে, -1 মাইনাস রুট থ্রি, এটা হয়ে গেল। তাহলে কী হবে, এই 1 কেটে যায়। তাহলে উপরে কত পড়ে থাকে দেখো 1, আর দুটো মাইনাস থেকে একটা কী হয়ে যাবে, এইখানে একটা 1 মাইনাস, উপরে হলো -2 রুট থ্রি, রুট থ্রি 2 রুট থ্রি, আর নিচে কী আসলো 1 স্কোয়ার। এটাকে যদি করি আমাদের কত চলে আসে দেখো তো, এটাকে কত চলে আসে 1 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, রুট থ্রি স্কোয়ার মানে কত 3, এটার স্কোয়ার, এটা এসে দ্বারা 1 স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার, এটা আছে তো, রুট থ্রি তার স্কোয়ার চলে আসে, 1 মাইনাস রুট থ্রি তার স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত -2, অর্থাৎ নিচে আমাদের কত চলে আসছে -2, এইটা আসছে। তাহলে মাইনাসে মাইনাসে কেটে যায়, 2 কেটে যায়, অর্থাৎ সংখ্যাটা পড়ে থাকে কি 1 মাইনাস রুট থ্রি, এটা আমাদের পড়ে থাকে। অর্থাৎ অ্যান্সার আমাদের কী হয়ে যাবে, অ্যান্সার আমাদের হয়ে যাবে 1 মাইনাস রুট থ্রি, অর্থাৎ এ নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগছে, ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো। আজকের প্রশ্নের কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সার চাই প্রত্যেকের কাছ থেকে। আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে টার্গেট রাখছি যে 500 লাইকস তোমরা কমপ্লিট করবে, প্রত্যেকে প্রত্যেকটা ভিডিও লাইক এবং শেয়ার করো। আজকেরও ভিডিওতে কিন্তু আমরা টার্গেট রেখেছি যে 500 লাইকস তোমরা কমপ্লিট করবে, সেজন্য ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো। আমরা প্রতিদিন এইভাবে তোমাদেরকে ক্লাস দিতে থাকবো, সম্পূর্ণ বই তোমাদেরকে সলভ করাবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, গুড নাইট।